অনিমা রুদ্রের কথার উত্তরে হেসে বললেন, রুদ্র, অধরা তো কফি বানায় না, যদিও বানায় ওর আব্বুর জন্যই। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, সেটা কথা না, যদি আমি কফি খাই তাহলে অধরা বানানোর কফি খাবো। আরমান নওয়াজ হেসে হেসে ছেলেকে বললেন, রুদ্র, ও আশা বাদ দিয়ে দাও, অধরা কারোর জন্য কফি বানায় না। রুদ্র অধরার দিকে তাকালো। অধরা চলে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে মাঝখানে যেতে আদ্র নামলো। অধরা শুধু শুধু আদ্রের পিঠে কিল মেরে উপরে চলে গেল। আদ্র পিঠে হাত দিয়ে বিড়বিড় করে বলল, উফ, শয়তানটা খালি খালি মারে। আদ্র নিচে নামলো। অনিমা আদ্রকে দেখে বলল, ব্যথা পেয়েছিস? আদ্র হেসে বলল, না, ব্যথা পাবো কেন? তোমার মেয়ের হাত না অক্টোপাস, আমাকে দেখলেই পেঁচিয়ে মারতে মন চায়। ওর কথায় আরমান নওয়াজ আরিফ নওয়াজ দুজনে হাসলেন। অধরা আর কিছু পারুক আর না পারুক, আদ্রকে দেখলে একটা না একটা কাণ্ড করবে। আদ্র অভ্যস্ত। রুদ্র সবার থেকে রুমে ফিরে এলো। ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যাতের চেয়ারে বসে ইফতিকে কল দিল। ইফতি, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। তোর চাচাতো বউ অধরা কেমন আছে? ভালোই। শুধু শুধু থেকে থেকে কেমন যেন রেগে যায়, তবে এক এক ধমক দিলে আবার ঠিক হয়, না হলে বুঝিয়ে বললে ঠিক হয়। ও রাগ তুই কন্ট্রোল করতে পারবি? আর তাহলে সত্যি তোদের পারিবারিক ব্যবসা অফিসে জয়েন করবি, বিদেশে যাবি না? আর ইউ ম্যাড? রুদ্র, তুই বিদেশে গিয়ে তিলে তিলে গড়ে তোলা নিজের স্বপ্নগুলো এভাবে নষ্ট করবি? রুদ্র শ্বাস ছেড়ে বলল, দরকার হলে তাই করব। অধরাকে আমার চাইতে তো কোনো দোষ নেই, তাই আর ফিরে যাবি না এটা মানা যাচ্ছে না। না মানলেও মানতে হবে, তবুও ভেবে দেখিস ভাই। ইফতির সাথে কথা বলতে বলতে রুদ্র ব্যালকনির দিকে তাকিয়ে মনে পড়লো অধরার কথা। সেদিন অধরা বলেছিল ব্যালকনিতে ফুলের গাছ এনে লাগাতে। ব্যালকনিটাও নাকি ওর খালি খালি লাগে। আসলেই খালি খালি এতো। রুদ্র ইফতিরকে বলল, ফুলের গাছ কোথায় পাওয়া যায়? নার্সারিতে পাওয়া যায়, সেটা তো আমিও জানি, কিন্তু নার্সারিটা কোথায়? কালকে বের হোস, দেখাবনি, ঠিক আছে? এদিকে আরিফ নেওয়াজ অধরার রুমে এলেন। অধরাকে কিছু নিয়ে চিন্তিত দেখে কাছে এসে জিজ্ঞেস করলেন, কি নিয়ে এত ভাবছো? রুদ্র ভাই তখন যে কফি বানিয়ে খাওয়ার কথা বললো, সেটা নিয়ে। তুমি ছাড়া আমি তো কাউকে কফি বানিয়ে খাওয়াই না, একটা জিনিস অভ্যস্ত হয়ে গিয়েছি, সেটা কি করে পাল্টাবো? আরিফ নওয়াজ মেয়ের পাশে বসে হেসে বললেন, কাউকে খাওয়াও না, এখন থেকে খাওয়াবে? পারবে না কেন? সবাই কি বলেছে কফি খাবে? শুধু রুদ্র বলেছে প্রতিদিন 1 কাপ করে বানাও। কালকে থেকে না হয় 2 কাপ বানাবে। রুদ্রও তো জেদ ধরে আছে, আর তুমিও জেদ ধরে রয়েছো। অধরা অনীহা জানিয়ে বলল, পারবো না আপু, দরকার হলে উনি সারা জীবন কফি না খেয়ে থাক, আমার কি? আরিফ নওয়াজ মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম কণ্ঠে বললেন, তোমার কিচ্ছু এসে যায় না, আমি বুঝতে পারছি। এতে কি বা হবে বলো মা? তুমি ওকে কফি বানিয়ে খাওয়াও, ধরে নিও তোমার বাবার আদেশ সেটা। অধরা জানে এখানে আর কোনো কথা খাটবে না, বাবার কথাই শেষ কথা। শেষে অধরা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তবে তোমাকে আগে, এরপরে ওনাকে। আচ্ছা। রাত তখন 9:47। সারাদিন ব্যস্ততা শেষ করে সবাই যে যার মতো শুয়ে পড়েছে। আদ্র নিজের রুমে ব্যালকনিতে বসে বসে সোহার ছবি দেখছিল, আর এক হাতে ছিল সিগারেট। রুদ্র একটা দরকারে এই রুমে এলো, ছোট ভাইয়েরই তো রুম, তাই আর কি নক করেনি। রুমে না এসে সোজা ব্যালকনিতে চলে গেল। আদ্র তড়িঘড়ি করে ফোনটা পকেটে নিয়ে উঠে দাঁড়ালো। রুদ্র আদ্রর হাতে সিগারেট দেখে অবাক কণ্ঠে বলল, তুই সিগারেট খাস? আদ্র সিগারেটটা ফেলে দিয়ে বলল, ওই আর কি, মাঝে মাঝে, সব সময় না। আদ্র রুদ্রকে একটু ভয় দেখাতে শান্ত কণ্ঠে বলল, আমি তোর বড় হয়ে সিগারেট খাই না, আর তুই আমার ছোট হয়ে সিগারেট খাস? আদ্র আস্তে করে বলল, সরি ভাইয়া। রুদ্র হেসে বলল, যা পাগল, সরি বলতে হবে না, এমনি মজা নিলাম, খা, সমস্যা নেই, আসলে একটা দরকারে এসেছিলাম। হ্যাঁ বলো। ল্যাপটপে চার্জার হবে? আমারটা যে কই রাখছি মনে করতে পারছি না। আদ্র বলল, হ্যাঁ চার্জার আছে, দাঁড়াও দিচ্ছি। রুদ্র আদ্র থেকে চার্জারটা নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় অধরা রুমের দরজায় টোকা দিয়ে গেল দুবার। অধরা বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বড়ই অবাক হলো। এত রাতে কে নক করলো? আর নক করেই বা কোথায় হাওয়া হয়ে গেল? রুদ্র একটু উকি দিয়ে মুখ মুখ টিপে হাসলো। অধরা পুনরায় রুমে ঢুকে গেল। রুদ্র চার্জার দিয়ে ল্যাপটপ যেই চার্জ দিবে, ঠিক তখন চোখে পড়লো ওর নিজের চার্জারটা সাইড টেবিলের কর্নারে পড়ে আছে। আদ্রর চার্জার রেখে নিজেরটা দিয়ে চার্জ দিল। এরপরে আদ্র চার্জারটা দিতে চলে গেল। আদ্রর রুমে যেতে আবারও অধরা রুমের দরজায় নক করে গেল। অধরা এবারও বের হলো, তবে কাউকে পেল না। এবার রেগে গেল অধরা, সেখানেই দাঁড়িয়ে রইল মিনিট 5। এরপরে রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। রুদ্র আদ্রর চার্জারটা দিয়ে বলল, আদ্র, একটা প্র্যাঙ্ক করবি? কার সাথে ভাইয়া? অধরা, তো কি প্র্যাঙ্ক করবে? ভূতের ভয় দেখাবো। আদ্র ফাঁস করে শ্বাস ছেড়ে বলল, হবে না ভাইয়া, অধরা ভূতে ভয় পায় না। আদ্রর কাঁধে হাত রেখে বলল, পায় না, এবার পাবে। কিন্তু ভূত সাজবে কে? কেন তুই? না ভাইয়া, আমি পারবো না। সোহাকে ডাকি, সোহা সাজবে। না তুই। কিন্তু কোনো কিন্তু না, তুই সাজবি, ঠিক আছে? কি আর করার। আর যা, সোহাকে ডেকে নিয়ে আয়। তুমি বসো, যাচ্ছি। আদ্র সোহাকে ডেকে নিয়ে এলো। সোহার সাথে নিয়ে এসেছে সাদা একটা শাড়ি, আরেকটা সাদা ওড়না, ফেস পাউডার, কাজল, লিপস্টিক, আর যা যা লাগে সব মেকআপই নিয়ে এলো। আদ্র অনেকবার না করেছে ভূত সাজবে না, কিন্তু রুদ্র জোড়াজুড়িতে সাজতে হলো। রুদ্র আর সোহা মিলে আদ্রকে ভূত সাজালো। এখন অধরাকে ডাকার পালা। রুদ্র, আদ্র আর সোহা ছাদে চলে গেল। আদ্র ভয় দেখাবে, আর সোহা রুদ্রর ফোনে ভিডিও করবে। দুজনে পজিশন মতো লুকিয়ে পড়লো। রুদ্র সোহাকে ফোনটা দেওয়ার
যাওয়ার আগে অধরাকে কল দিল। অধরা, ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাবো। ও একটু ছাদে আয় না। হঠাৎ ছাদে কেন? একটু আয় না, বৃষ্টি আসবে একটু পরে। ওয়েদারটা সেই, সাথে তুই থাকলে আরো ভালো লাগবে। বেশি না, জাস্ট 10 মিনিট রিকোয়েস্ট করছি তোর কাছে। ঠিক আছে, আসছি। অধরা ফোনটা রেখে বিছানা থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল। এদিকে রুদ্র ওর ফোনটা সোহাকে দিয়ে ছাদের মাঝখানে এসে দাঁড়ালো। মিনিট 5 পরে অধরা এলো। রুদ্র ওকে দেখে ডাকলো, এখানে আয়। অধরা রুদ্রর সামনে এসে দাঁড়ালো। ওদের মাঝে দূরত্বটাও 2 হাত। রুদ্র এক পা এগিয়ে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। মিটমিট করে হেসে অধরাকে বলল, আচ্ছা অধরা, আজকে সারা রাত ছাদে থাকবি আমার সাথে? আই মিন তোর কাছে এটা কুপ্রস্তাব দিলাম। বৃষ্টি আসবে মনে হচ্ছে, এখনই চলে যেতে হবে। আর বলছেন সারা রাত থাকতে? বৃষ্টিতে ভিজতে ভিজেই না হয় থাকলি। আর তোর কি মনে হয় তোকে ভিজতে দিব? অধরা কোমরে হাত রেখে বলল, তাহলে কি করতেন শুনি? রুদ্র বাঁকা হেসে বলল, এই বুকে জড়িয়ে রাখতাম, বৃষ্টিকে ছুঁতেই দিতাম না। অধরা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে হয়ে দাঁড়ালো। রুদ্র আবার অধরার পেছনে দাঁড়িয়ে বলল, ভালোবাসি। অধরা সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাকে? আছে একজন। কে সে? আমাকে বলা যাবে নাকি? বিষয়টা তেমন না, সারপ্রাইজ থাকুক, জেনে যাবে। অধরা না বোঝার ভান করে বলল, আমি জানবো কি করে? রুদ্র জড়ানো গলায় বলল, বেশি সময় নিব না, জানিয়ে দিব তোকে। অধরা মনে মনে বলল, আমি জানি আপনি কাকে ভালোবাসেন, দেখা যাক কতদিন সময় নেন। রুদ্র বলল, আমার দিকে ঘুরে দাঁড়া। তুই যদি অন্য দিক হয়ে দাঁড়িয়ে থাকিস তাহলে তোকে এখানে এনে কি লাভ হলো? অধরা ঘুরে দাঁড়ালো, টুকটাক কথা বলতে শুরু করলো। রুদ্র আদ্রকে ইশারা করে আসতে বলল। আদ্র টিপ টিপ পায়ে অধরার পেছনে এসে দাঁড়ালো। রুদ্র অধরার কথার মাঝে এমনভাবে ডুবিয়ে রেখেছে যে এখানে আদ্র ভয় দেখালে ভয় পাবে। আদ্র অধরার কাঁধে হাত রাখলো। অধরা চুপ হয়ে গেল। রুদ্রর সামনে দাঁড়িয়ে তাহলে কাঁধে হাত রাখলো কে? কথাটা ভাবতে ভাবতে পেছনে ফিরতে আদ্র 2 হাত তুলে শব্দ করে ভয় দেখায়। অধরা ভয় পেয়ে চোখ মুখ খিচে চোখ বন্ধ করে সামনে রুদ্রকে জড়িয়ে ধরলো। আচমকা এমন হওয়ায় রুদ্র কিছু সেকেন্ড শকড হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে আবার মুচকি হাসলো। আদ্র সেখানেই থেকে চলে এলো সোহার কাছে। সোহাকে ফিসফিস করে বলল, এই নিচে চল, ওরা ওদের মতো থাকুক, ভিডিওটা এই পর্যন্ত রেখেই চল। সোহা ভিডিও বন্ধ করে পাশে ফোনটা রেখে আদ্রকে ইশারা করে দেখালো। এরপরে আদ্রর সাথে চলে গেল। দুজনেই দোতলায় এসে থামলো। আদ্র সোহাকে জিজ্ঞেস করলো, এই সোহা, মুখের ওই লিপস্টিক, সাদা রং, এগুলো কি করে উঠাবো? এগুলো কি যাবে? যাবে, একটু দাঁড়াও, আমি আসছি। সোহা দৌড়ে চলে গেল। আদ্র সেখানেই দাঁড়িয়ে রইল। আরমান নওয়াজ বাহির থেকে বাড়িতে এলেন। মেইন দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে উপরে এলেন। আর সামনে ভূত রূপে আদ্রকে দেখে একটু ছিটকে উঠলেন। আদ্র সাথে সাথে হাই তুলে বলল, বাবা, আমি আদ্র, ভয় পেও না, প্রাঙ্ক করতে এমন সেজেছি। আরমান নওয়াজ কপাল কুঁচকে এগিয়ে এসে আদ্রকে ধরে বললেন, তুমি এমন হয়েছো কেন? আসলে ওই ট্রুথ দেয়ার খেলছিলাম, সেখানে রুদ্রভাই ভূত সাজতে বলেছিল। ওহ, মাত্র যদি না বলতে আমি আদ্র, তাহলে আমিও ভয় পেয়ে যেতাম। ও, সোহা এলো, হাতে মেকআপ রিমুভ করার জিনিস। আদ্র সোহাকে বলল, এগুলো দিয়ে কি আবার মেকআপ করে দিবি নাকি? আরে, এগুলো দিয়ে মেকআপ রিমুভ করে দিব, তোমার মুখের লিপস্টিক মেকআপ উঠিয়ে দিব। আরমান নওয়াজ বললেন, যাই করো একটা রুমে গিয়ে করো, না হলে কেউ এসে দেখলে হইচই বাঁধিয়ে দিবে। আদ্র বলল, ঠিক বলেছ। এই সোহা, আমার রুমে আয়, চলো। এইদিকে অধরা ভয় পেয়ে রুদ্রকে শক্ত করে ধরে আছে। রুদ্র কিছু বলছে না, বলতে হলে হয়তো চলে যাবে, থাকুক না এই বুকে যতক্ষণ থাকতে পারে। রুদ্র আরো মিনিট 5 কোনো কথা ছাড়াই দাঁড়িয়ে রইল। অধরা তখনও রুদ্রের শার্ট খামছে ধরে থরথর করে কাঁপছে। রুদ্র হাতটা উঠিয়ে অধরার মাথায় রাখলো, কোমল কণ্ঠে বলল, অধরা, ভূত চলে গিয়েছে, ভয় পাস না। অধরা আমতা আমতা করে বলল, চলে গিয়েছে? উফ, কি রকম দেখতে। আর ভয় নেই। অধরা চোখ টিপ টিপ করে তাকালো। রুদ্রর বুকে নিজেকে দেখে ছিটকে দূরে সরে এলো। আশেপাশে তাকিয়ে দেখলো, আবার এক পা এগিয়ে এসে বলল, কোনোদিন ভূতে ভয় পাইনি, আজকে না হয় ভয় পেয়ে গিয়েছি, কিন্তু ভূত বলতে তো কিছু নেই। তাহলে? রুদ্র তালে তালে বলে দিল, আদ্র ভয় দেখিয়েছে। অধরা রেগে গিয়ে বলল, আজকে তো আদ্র ভাইয়ের খবর আছে, ছাড়বো না। বলে হনহন করে চলে যেতে রুদ্র পেছন থেকে অধরার হাত ধরলো। অধরা পেছন ফিরে বলল, কি হলো, হাত ধরলেন কেন? যেতে দিন। এখন কি আদ্রকে মারতে যাবি? মারবো না তো কি করব? কতটা ভয় পেয়েছি আমি, মারতে হবে না, এখন রুমে যাবি, যা করার সকালে। কিন্তু রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, আবার বেশি কথা বলিস, যা রুমে যা। অধরা পিট পিট করে তাকিয়ে চলে গেল। রুদ্র ফোনটা হাতে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, তোর পেছন পেছন আসছি, যদি অন্য রুমে যেতে দেখছি তাহলে আমার রুমে নিয়ে যাব। অধরা বিড়বিড় করে বকতে বকতে নিজের রুমে চলে এলো। এদিকে সোহা আদ্রের মেকআপ রিমুভ করছে আর হাসছে। আদ্র রেগে গিয়ে বলল, হাসি থামাবি? ভালো লাগছে না কিন্তু। ঠিক আছে, হাসবো না, তবে তোমাকে লিপস্টিক পরে ভালোই লাগছে বলে খিলখিল করে হেসে উঠল সোহা। আদ্র উঠে দাঁড়িয়ে বলল, আয়, আমার ঠোঁট থেকে তোর ঠোঁটেও একটু দিয়ে দি, তোকেও ভালো লাগবে। রুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলল, ছি ছি, শেষমেশ তোরাও। সোহা পেছন ফিরে রুদ্রকে দেখে ঘাবড়ে গিয়ে আদ্রর দিকে তাকালো। আদ্র ঠাস করে কি ঠোঁট কাটা কথা বলে ফেললো। ওর কথাটা বলা ঠিক হয়নি। এই মুহূর্তে আদ্রই সোহাকে তাড়া দিয়ে বলল, তুই তোর রুমে যা, বাকিটা আমি করে নিব। সোহা মাথা নিচু করে চলে গেল।
রুদ্র গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আদ্রর দিকে এগিয়ে এলো। আদ্রকে বলল, যা বলার আজই বলেছিস, এরপর যেন এমন বিহেভ করতে না দেখি। আদ্র মাথা চুলকে বলল, আসলে ওইভাবে বলিনি কথাটা। ও অনেকক্ষণ ধরে হাসছিল, তাই রাগ করেই বলে ফেলেছি। রুদ্র শান্ত গলায় বলল, যেভাবে বলিস না কেন, এখন যদি আমি না এসে অন্য কেউ আসতো তখন? আদ্র দৃষ্টি নিচে নামিয়ে বলল, সরি ভাইয়া, আর হবে না। রুদ্র তপ্তশ্বাস ছেড়ে চলে গেল। যা বলতে এসেছিল তা আর বলল না। আরও একটি নতুন দিন। আজ অধরা আর সোহাগ কলেজ খোলা। দুজনে ঘুম থেকে উঠে যে যার মতো ব্যস্ত রেডি হয়ে নিচে এসে দুজনের দেখা হলো। অধরা হাসি খুশি থাকলেও সোহার মনটা আজ ভীষণ ভার। রাতে সেই ঘটনার জন্যই এমন। তবে অধরা জানে না সোহা ঠিক করেছে বাড়ি থেকে বের হয়ে ওকে বলে দেবে। রুদ্র আজ প্রথম নিজের অফিসে যাবে, সাথে যাবে আরমান নেওয়াজ ও আরিফ নেওয়াজ। আদ্র যাবে না, ও ভার্সিটিতে যাবে। প্রতিদিনের মতো আদ্র আজকে অধরা আর সোহাকে সাথে নিয়ে যাবে। আদ্র রেডি হয়ে নিচে এলো। অধরা ওকে দেখে দাঁতে দাঁত চেপে খাবার টেবিলে বসে রইল। রুদ্রর পাশে বসতে নিল। অধরা ডেকে বলল, ভাইয়া আমার পাশে বসো। আদ্র পা বাড়াতে নিলে রুদ্র আদ্রর হাত ধরে বলল, ও এখানেই যখন বসতে চেয়েছিল এখানেই বসুক। আদ্র রুদ্রর পাশেই বসলো। আর কেউ না জানলেও রুদ্র জানে অধরা আদ্রকে কি করতে পারে। রাতে ওই ভয় দেখানোর জন্য এখন নিশ্চয়ই মারবে। তাই রুদ্র আদ্রকে যেতে দিল না। রুদ্র আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজের খাওয়া শেষ করে চলে গেল অফিসের উদ্দেশ্যে। ওরা চলে যেতে অধরা আদ্রকে একা পেল আর নাটকীয় ভঙ্গিতে বলল, ভাইয়া জানো না, রাতে একটা ভূত এসেছিল। আদ্র গলা দিয়ে আবার খাবার নামতে চাইল না। তবে কি বুঝে গিয়েছে? আদ্র অধরার কথায় উত্তর দিতে স্বাভাবিক হয়ে বলল, কি বলছিস, ভূত? যা পাগল, ভূত বলতে কিছু হয় না। অধরা হেসে বলল, হয়, আমি দেখেছি তাই। আর জানো সেই ভূতটাকে? আদ্র আর সোহা দুজনেই চোখ চাওয়াচাই করলো। অধরা হেসে বলল, আরে তোমরাও না, এমনিই বললাম, সিরিয়াস হচ্ছ নাকি? আসলে ভূত বলতে কিছুই হয় না। আদ্র হেসে মাথা নাড়িয়ে বলল, ঠিক বলেছিস, ভূত বলতে কিছু নেই। অধরা মনে মনে বলল, আজকে ভূত সেজে তোমাদের দুজনকে ভয় দেখাবো, তখন বুঝবে কেমন লাগে। তিনজনে খাওয়া শেষ করে বেরিয়ে গেল। আদ্র গাড়িতে উঠলো ড্রাইভ করতে। অধরা আদ্রর পাশে সোহাকে বসিয়ে নিজে ব্যাক সিটে চলে গেল। ফোন নিয়ে স্ক্রল করতে শুরু করলো। সোহা থেকে থেকে আদ্রর সাথে কথা বলার চেষ্টা করছে। আদ্র শেষে ওর দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? রুদ্র ভাইয়া কি রাতে কিছু বলেছিল? না, তারপরে আর কিছু বলেনি। ও আচ্ছা। আদ্র ওদের দুজনকে কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেল। সোহা গাড়ি থেকে নেমে অধরাকে বলল, আপু জানো রাতে কি হয়েছে? কি হয়েছে? ছোঁয়া হাসপাস করতে করতে বলল, জানো রাতে আদ্র ভাই একটা কথা বলে ফেলেছিল, সেটা আবার রুদ্র ভাই শুনে নিয়েছে। তো তো কি বলেছিল তোরা? আদ্র ভাই আসলে মানে আদ্র ভাই রাতে তোমাকে ভূতের ভয় দেখাতে ভূত ছেড়েছিল। প্ল্যানটা রুদ্র ভাইয়েরই ছিল। তো তোমাকে ভয় দেখানো শেষ হলে আমি আদ্র ভাইয়ের মেকআপ রিমুভ করে দিয়েছিলাম আর ভাইয়ার ঠোঁটে লিপস্টিক পরা দেখে হাসছিলাম। ভাইয়া তখন বলেছিল যে আমার ঠোঁট থেকে তোর ঠোঁটে লিপস্টিক দিয়ে দিই, ভালো লাগবে। সেই কথাই রুদ্র ভাই শুনে নিয়েছে, বলেছে ছি শেষমেশ তোরাও। এরপরে মনে হয় আদ্র ভাইয়াকে সাবধান করে দিয়েছে। অধরা ভাবুক গলায় বলল, করুক, তোরা প্রেম চালিয়ে যা, আমি আছি তোদের সাথে। কলে শেষ করে অধরা আর সোয়া একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরে এল। ইচ্ছে করে ড্রাইভারকে আসতে না করেছে। ওদেরও তো একটু স্বাধীনভাবে ৮-৫টা মানুষের মতো একা একা চলতে ইচ্ছে করে। আজ তাই করেছে। তার মধ্যে আবার আজকে মেঘলা মেঘলা ওয়েদার। ওদের বাড়িতে আসার পরপরই রুদ্র ফিরে এসেছে। তবে অধরা জানে না, অধরা শাওয়ার নিতে যাবে ঠিক তখন বৃষ্টি শুরু হলো। অধরা রুম থেকে বেরিয়ে সোহার রুমে গেল। এসে দেখলো সোহা মাত্র শাওয়ার নিয়ে বের হলো। অধরা তবুও জিজ্ঞেস করলো, সোহা বৃষ্টিতে ভিজবি? আপু মাত্র গোসল করলাম, আর একটু আগে বললে ভিজতে পারতাম। ঠিক আছে থাক, একাই যাচ্ছি। অধরা ছাদে চলে গেল। রুদ্র দৃষ্টি থেকেও রেহাই পেল না। রুদ্র ফর্মাল ড্রেস চেঞ্জ করে টি শার্ট আর শার্ট প্যান্ট পরে চলে গেল। অধরা ছাদে এসে মুক্ত পাখির মতো বৃষ্টিতে ভিজছে। রুদ্র এসে ছাদের দরজা বন্ধ করে দাঁড়ালো। না হলে আবার কোনো কথা বললে রেগে চলে যেতেও পারে অধরা। অধরা এগিয়ে এসে বলল, বৃষ্টিতে ভিজবেন নাকি? অধরা রুদ্রের সাথে কথা বলে পুনরায় ফিরে এলো ফাঁকা জায়গায়। রুদ্র ছাই দাঁড়িয়ে ঘাড় চুলকে বিড়বিড় করে বলল, ইস, বিয়ে করা বউকে এগিয়ে গিয়ে হাতটা ধরতেও পারছি না। ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি, যা করা তাড়াতাড়ি করতে হবে। রুদ্র তৎক্ষণাৎ অধরাকে ডাকলো, এই শোন, আর ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। নিচে চল, আর একটু থাকি। এখন না, এখনই চল, আর একটা জায়গায় যেতে হবে। কোথায়? আছে পরে বলবো, এখন নিচে চল। আপনি চলে যান, আমি একটু পরেই যাবো। রুদ্র ধমক দিয়ে বলল, আর বেশি কথা বলিস না, নিচে চল। অধরা মিনমিন করে বলল, যাচ্ছি। ভালো করে বলতে পারে না। অধরা গটগট করে এসে ছাদের দরজা খুলে চলে গেল। রুদ্র ছাদের দরজা ভেতর থেকে লাগিয়ে চলে এলো নিচে। দুজনকে একই সাথে ভিজে আসতে দেখে অনিমা দাঁড়িয়ে পড়লেন। মনে মনে ভাবলেন হয়তো দুজনের মাঝে ভালোবাসা জন্মেছে। অতঃপর অধরা আর রুদ্র তার মুখোমুখি হওয়ার আগেই চলে গেলেন। অধরা নিজের রুমে চলে এলো আর রুদ্র ওর রুমে। দুজনেই শাওয়ার নিয়ে নিল। সোহা এলো অধরাকে ডাকতে। অধরা শাওয়ার নিয়ে বের হতেই সোহা বলল, খাবে না? দাঁড়া, রেডি হয়ে নি। ঠিক আছে। অধরা আয়নার সামনে এসে চুলগুলো শুকাতে শুকাতে সোহাকে বলল, আদ্র ভাইয়ের সাথে কথা হয়েছে? ভাইয়া ডাকতে পাঠালো, বলল যে অধরাকে ডেকে নিয়ে আয়, একসাথে খাই। ওহ দাঁড়া,
হয়ে গেছে প্রায়, এখন চুল না শুকালে আর শুকাবে না। অধরা হেয়ার ড্রায়ারটা দিয়ে চুল শুকিয়ে ওড়নাটা গলায় পেঁচিয়ে বের হলো। খাওয়া দাওয়া পর্ব শেষ হতে রুদ্র সিঁড়ির কাছে এসে অধরাকে বলল, তোকে কি বলেছি মনে আছে? কি বলেছিলেন ভুলে গিয়েছিস? বললাম না একটা জায়গায় যাব। অধরা কোমরে হাত গুজে বলল, এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, কি করে যাবেন শুনি? যাবি না তাহলে? পরে যাব, ঠিক আছে। সন্ধ্যার পর আরমান নওয়াজ, রুকাইয়া আর অনিমা আদ্রর সাথে কথা বলতে এলেন ওর রুমে। আদ্র শুয়ে ফোন স্ক্রল করছিল। বাবা মা আর মেজো চাচিকে দেখে উঠে বসলো। তিনজনই বিছানায় বসলেন। অনিমা আবার উঠে দরজা লাগিয়ে দিলেন। আদ্র জিজ্ঞেস করলো, কিছু বলবে তোমরা? রুকাইয়া বললেন, দরকারি কথা। কি বলো? আরমান নওয়াজ বললেন, তোমার বড় ভাইয়ের বিয়ের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তা না হয় বুঝলাম, কিন্তু কি কাজ? আরমান নওয়াজ বুঝিয়ে বললেন, শোনো, রুদ্র এসেছে অনেকদিন পার হলো, বিয়ের কথাটা তো ঠিক সেভাবে উঠছেই না। সেই হিসেবে তোমার কাজ অনেক। একটু পর তুমি সবার সামনে আমাকে বলবে, বাবা আমি বিয়ে করতে চাই। আদ্র কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করতে চাই সেটা বলতে হবে? তাই হবে। আর কিচ্ছু বলতে হবে? এরপরে তোমার মা আর মেজম ভাবিয়ে যা ম্যানেজ করার করে ফেলবে। বাবা আমাকে আরো একটু ভালো করে বুঝাও। রুকাইয়া বললেন, শোনো, তুই সবার সামনে বলবি বিয়ে করতে চাস, মেয়ের বাড়ি থেকে চাপ দিচ্ছে। আমরা বলবো রুদ্র বিয়ে করেনি, তুই কেন আগে বিয়ে করবি? সেই হিসেবে তো রুদ্রের উপর চাপ করবে, ও আরো উঠে পড়ে লাগবে বিয়ে করতে। আদ্র কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তোমাদের প্ল্যান মতোই কাজ করব। রাতের খাবার খেতে বসেছে সবাই। আদ্র ওর বাবার কথা অনুযায়ী এখন বিয়ের কথা বলবে। অধরাকে আগেই বলেছে ও একটা বিয়ের কথা নিয়ে একটু নাটক করবে। সোহাকে জানায়নি বলতে ও অবধি যেতে পারেনি। আদ্র সবার সামনে আরমান নওয়াজকে বলল, বাবা একটা কথা বলতে চাই। বলো। বাবা আমি বিয়ে করতে চাই। সোহা কথাটা শুনে আদ্রর দিকে তাকালো। লাজুক চোখে তাকিয়ে একটু হেসে মাথাটা নত করে রইলেন। আরমান নওয়াজ আদ্রকে বলল, বিয়ে তো আগে রুদ্র করবে, ও তো এখনো বিয়ে করেনি। পাশ থেকে রুকাইয়া এসে বলল, রুদ্র বিয়ে করেনি, এখন আদ্রের উপরে বিয়ে চাপ পড়েছে। যে মেয়েকে ভালোবাসে সে মেয়ের বাড়িতে চাপ দিচ্ছে। সোহা তৎক্ষণাৎ আদ্রের দিকে তাকালো। আদ্র চোখ সরিয়ে ওর বাবার দিকে তাকালো। সোহা টলমল চোখে প্লেটের দিকে তাকালো। না উঠতে পারছে না, ওর গলা দিয়ে খাবার নামছে। আরমান নওয়াজ খেতে খেতে বললেন, রুদ্র আগে বিয়ে করুক, আদ্রর বিয়ে না হয় ঠিক করে রাখবো। আরিফ নওয়াজ এতক্ষণ কোনো কথা বলেনি। শেষে আদ্রকে বললেন, আদ্র মেয়েটার বাড়ি কোথায়? তুমি ঠিকানা দাও, আমরা না হয় বিয়ে ঠিক করে আসবো। আদ্র মনে মনে বলল, নাটক করতে গিয়ে ফেসে গেলাম নাকি? ও অসহায় দৃষ্টিতে তাকালো রুকাইয়ার দিকে। রুকাইয়া আবার অনিমার দিকে তাকালেন। অনিমা এগিয়ে এসে আরিফ নওয়াজকে বলেন, আপনি আমার বোনের মেয়ে ঝিলিককে দেখছেন না? জীবনের বোন। ওই তো ঝিলিককে আদ্র পছন্দ করে। আসলে দুলাভাই ঝিলিকের জন্য ছেলে দেখছে, বিয়েটাও তাড়াতাড়ি দিতে চায়। সেই ক্ষেত্রে বুঝতেই তো পারছেন। আরিফ নওয়াজ আরমান নওয়াজকে বললেন, ভাইজান কি বলেন? কথা বলতে যাবেন? ছেলে যখন পছন্দ করেছে তাহলে তো কথা বলতে যেতেই হবে, কিন্তু রুদ্রকে বিয়ে না করিয়ে ওর বিয়েটা ঠিক করে রাখবো কি করে? রুদ্র ওর বাবার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কথাটা গিলে প্লেটের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো যা করা তাড়াতাড়ি করতে হবে। তবে আদ্রর প্রেমটা ওর মাথায় ঢুকছেন না। যতদূর জেনেছিল ও সোহাকে ভালোবাসে, এখন আবার অন্যদিকে ঘুরে গেল কেন? সোহা আর খাবার খেলো না, উঠে চলে গেল। আদ্র সেদিকে তাকিয়ে অধরাকে ইশারা করলো। ইশারা মাথা নাড়িয়ে বোঝালো ও সোহাকে বোঝাবে। অধরা খাওয়া শেষ করে সোজা সোহার রুমে গেল। সোহা ওর রুমে নেই। অধরা ওর রুমের ব্যালকনি আর ওয়াশরুম খুঁজলো, কিন্তু কোথাও নেই। তাহলে কোথায়? অধরা দৌড়ে চলে গেল ছাদে, কিন্তু ছাদের দরজা ভেতর থেকে বন্ধ। সেখান থেকেও চলে এলো অধরা। এর পরপর সব রুমগুলোতে উকি দিয়ে দেখলো, কিন্তু কোথাও পেলো না। অধরা রুমে এলো। সেখানে এসে দেখলো সোহা শুয়ে কাঁদছে। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তুই এখানে, আর আমি তোকে কোথায় না খুঁজেছি। সোহা উঠে বসে অধরাকে ধরে কাঁদতে কাঁদতে বলল। অধরা কোনো রকম ওকে ছাড়িয়ে দরজা বন্ধ করে এসে সোহাকে ধরলো। সোহা কাঁদতে কাঁদতে বলল, আদ্র ভাই আমাকে ভালোবাসে না, ঠিক অন্য একজনকে বিয়ে করে নিবে। অধরা সোহার মাথায় হাত রেখে বলল, শোন আমার কথা, আদ্র ভাই বিয়ে করবে না, বিয়ে তোকেই করবে। মিথ্যে কথা বলো না আপু, আমি জানি ভাইয়া ওই ঝিলিক আপুকেই ভালোবাসে, আর আমার সাথে ঝাড়ি মেরে কথা বলেন, আমাকে ভালোবাসে না। তোকে বলেছি না ভাইয়া তোকে ভালোবাসে, তুই কি আমার কথা বিশ্বাস করিস না? এতই অবিশ্বাস আমার উপর? তাহলে বলো ভাইয়া কেন সবার সামনে ঝিলিকের বিয়ের কথা বললো? আধরার কাছে এই প্রশ্ন উত্তর নেই, তাই চুপ হয়ে রইল। আদ্র বলেছিল বিয়ের নাটক করবে, কিন্তু এমন নাটক সেটা ওর ধারণাতেই ছিল না। সোহা অধরার বুকে হাত উঠিয়ে চোখ মুখ মুছতে মুছতে বলল, সোহা সোহা চোখ মুখ মুছে বলল, আমি আব্বুকে কল দিব, বলবো সে যেন এসে আমাকে এখান থেকে নিয়ে যায়। আমি থাকবো না এখানে, আমি সহ্য করতে পারবো না এত কিছু। অধরা সোহাকে শান্ত করে বলল, আমি আসি না, তুই এত হাইপার হচ্ছিস কেন? শুয়ে থাক, আমি একটু আসছি, এখনই আসবো, কাঁদবি না একদম। অধরা বিছানা থেকে নেমে দরজা খুলে চলে গেল। এসে ঠেকলো রুদ্রর ঘরের সামনে। নক না করেই ঢুকলো। রুদ্র বিছানায় শুয়ে ইপ্তির সাথে কথা বলছিল। অধরা এসে বিছানার এক কোণে দাঁড়িয়ে রইল। রুদ্র কল কেটে দিয়ে বলল, কিছু বলবি? অধরা বিছানার এক কোণে বসে বলল, আদ্র ভাইয়া না সোহাকে ভালোবাসে, এখন সবার সামনে ঝিলিক আপুর বিয়ের কথা বলেছে, তারপর থেকে সোহা কেঁদেই চলেছে। এখন কি করব? রুদ্র উঠে বসে বলল, তুই কি ওদের প্রেমের ওকলাতি করছিস? কি না মানে? আদ্র কিছু হলে তোর কাছে সাহায্য নেই, আবার সোহার কিছু হলে তোর তোর সাহায্য নেই, তাই বলছিলাম। বাজে কথা বন্ধ করে একটা আইডিয়া দিন।